শেখ হাসিনা সবাইকে রাজাকার নাতিপুতি বলছে এবং খুবই ভয়াবহ একটা রিপোর্ট ছিল। আমরা স্টুডেন্টরা অনেক হতাশ হয়ে যাই এই রিপোর্টটা পড়ে, এবং সেই সময় থেকে একটা প্রতিরোধ, একই সাথে একটা আতঙ্ক, সব কিছুই কিন্তু মিশে যায় যে সরকার এখন একদমই হার্ড লাইনে গিয়ে আসলে এই আন্দোলনটা দমনের চেষ্টা করবে, এটা আমরা বুঝতে পেরেছিলাম। আমাদের একটা গ্রুপ ছিল কোটা পুনর্বহাল চাই না, তো এই কোটা পুনর্বহাল চাই না এই গ্রুপটার মধ্য দিয়ে কিন্তু প্রতিদিনের কর্মসূচি ঘোষণা করা হতো, এবং দেখা যেত কর্মসূচি ঘোষণার আগে এই গ্রুপে আসলে অ্যাডমিনরা জিজ্ঞেস করতো যে তারা পরের দিন কী কর্মসূচি ঘোষণা করবে, এবং সেটার ভিত্তিতে অপিনিয়ন নিয়ে দেখা যেত একটা থাকতো, একটা কর্মসূচি ঘোষণা করার একটা টেন্ডেন্সি থাকতো। এর বাইরে ছাত্রদেরকে জড়ো করার তো আসলে বিভিন্ন মাধ্যম আছে, যেমন বিভিন্ন কলেজগুলো থেকে দেখা যাচ্ছে ছাত্রদেরকে জড়ো করতে হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রদেরকে জড়ো করতে হচ্ছে। তো প্রত্যেকটা জায়গা থেকে কিছু ছাত্রদেরকে স্পেসিফিক্যালি পিক করে তাদেরকে আসলে এখানে দায়িত্ব দেওয়া হয়। যদিও আমাদের পক্ষ থেকে যেটা অবজারভেশন ছিল, বিভিন্ন ছাত্র সংগঠনগুলো এখানে খুবই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল, বিভিন্ন জায়গা থেকে ছাত্রদেরকে নিয়ে আসছিল, কিন্তু তারপরও কিন্তু সাধারণ এখানে ছাত্র সংগঠনগুলোকে কিন্তু আমরা বিভিন্ন সমন্বয়কের জায়গায় দেখিনি, যদিও তাদেরও এখানে একটা বড় ভূমিকা ছিল ছাত্রদেরকে অর্গানাইজ করার ক্ষেত্রে, হলে অর্গানাইজ করার ক্ষেত্রে, তাদের যে জুনিয়র লেভেলে যারা নেতাকর্মী তাদের একটা ভূমিকা ছিল এখানে ছাত্রদের হল বা ডিপার্টমেন্টগুলোতে অর্গানাইজ করার ক্ষেত্রে। এবং সেটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, রাজশাহী বলি, চট্টগ্রাম বলি, বরিশাল বলি, কুমিল্লা বলি, সকল যে বিশ্ববিদ্যালয়ব্যাপী আন্দোলন হচ্ছিল সব জায়গাতেই আমরা দেখেছি যে সাধারণ ছাত্ররাও যেমন ছিল, ছাত্র সংগঠনগুলো একটা খুবই ক্রুশিয়াল রোল প্লে করেছিল। কিন্তু যখন সমন্বয়ক তকমাটা সমন্বয়ক এবং সহ সমন্বয়ক যখন চুজ করা হচ্ছিল, ওই সময়ে আসলে যেহেতু আমাদের গভর্নমেন্টের এগেনস্টে দাঁড়াতে হচ্ছে এবং সরকারের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, তাই আসলে দলীয় ট্যাগ আছে এরকম কাউকে না নেওয়াটার ব্যাপারে একটা প্রেফারেন্স ছিল। তাই দেখা গেছে যে আন্দোলনকারীদের মধ্যে বা সংগঠকদের মধ্যে যাদের দলীয় ট্যাগ নেই তাদেরকে সমন্বয়ক বা সহ সমন্বয়ক পদগুলোতে রাখা হচ্ছে। এর মধ্যে আমি হয়তো কিছুটা এক্সেপশনাল ছিলাম, তার কারণ আমি কবি সুফিয়া কামাল হলের যে নারী শিক্ষার্থীরা তাদের মধ্যে আমি সবথেকে সিনিয়র ইয়ারের ছিলাম। আমি মাস্টার্সের স্টুডেন্ট হিসেবে এই নারী শিক্ষার্থীরা আমরা একসাথে আসতাম, তো আমরা সংগঠক হিসেবে এখানে যুক্ত হই। তো ওই জায়গায় আসলে ছাত্র সংগঠনের পরিচয়টা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। তবে এটা বাদ দিলে দেখা গেছে যে একটা স্বতঃস্ফূর্ততা রক্ষার জন্য এখানে ছাত্র সংগঠনগুলোর থেকে ছাত্রদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। শেখ হাসিনা যখন পালিয়ে গেল তার আগে থেকে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা আসলে খুব বেশি দিন আসলে ক্ষমতায় থাকতে পারবে না। খুব সম্ভবত আমি যদি আমার স্মৃতির হাতড়াই তাহলে 1 আগস্টের কথা আমি বলতে পারি। 1 আগস্ট আমি বুঝে গিয়েছিলাম যে শেখ হাসিনা আসলে এই দেশে আর কোনোভাবেই থাকতে পারবেন না। অনেকগুলো কারণ আছে। আমি 1 আগস্টে আমি বিভিন্ন মিটিংয়ে গিয়েছিলাম। 1 আগস্টে ফার্মগেটে একটা দৃশ্য মাধ্যমের একটা প্রোগ্রাম ছিল সংস্কৃতি কর্মীদের, ওখানে শেখ হাসিনার পতনের স্লোগান হয়েছিল 1 2 3 4 শেখ হাসিনা গদি চার, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এরপর আমি যখন ক্যাম্পাসে যাই 1 আগস্টে, ওখানে ছাত্র শিক্ষকদের প্রোগ্রাম হচ্ছিল এবং আমরা ছাত্র শিক্ষকরা মিছিল করে যখন রাজু ভাস্কর্যের দিকে আসি তখন আমি স্লোগান ধরেছিলাম যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এই স্লোগানগুলো দিতে দিতে আমরা বুঝতে পারছিলাম যে আসলে এই স্বৈরাচার আসলে খুব বেশি দিন থাকবে না। তবে যখন 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে যায়, প্রথমে আমরা বিশ্বাস করি না শেখ হাসিনা পালিয়ে যাবে। আরও যেভাবে করে সে আসলে হত্যাযজ্ঞ চালাচ্ছিল মনে হয়েছিল যে আরও হয়তো 1 সপ্তাহ সর্বোচ্চ সে থাকতে পারবে, বাট সে তার সর্বস্বটুকু দিয়েই সে আসলে গদিতে টিকে থাকবে। শেষ পর্যন্ত যে সকল মিলিটারি বলি, সাধারণ জনগণ বলি, সকলের ফোর্সের মাধ্যমে যে এখানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, এটা বলা যায় যে জনগণ এক প্রকার মুক্তি পেয়েছিল সেদিন। কারণ যেভাবে আসলে গুলি করে মানুষকে হত্যা করছিল এটা আনবিলিভেবল। আমরা যেটা অনুভব করছিলাম সেটা হচ্ছে যে শেখ হাসিনা